হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি পিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। সর্বপ্রথম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের প্রায় 3 মাস ধরে কোনো ভিডিও আসেনি। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমাদের সেট আপের কাজ চলছিল। যে স্টুডিওতে আমার কাজ হতো বা আমরা রেকর্ডিংয়ের কাজ করতাম, সেই পুরো স্টুডিওটা আমাদের রিনোভেশন হয়েছে, কিছু নতুন ইকুইপমেন্ট এসছে। তো সেই কারণেই আমাদের ভিডিও কন্টিনিউয়াসলি আসতে পারেনি, কিন্তু এখন থেকে আমরা চেষ্টা করছি যে কন্টিনিউয়াস আপনাদেরকে ভিডিও দিয়ে যাওয়ার। তো প্রায় 3 মাস ধরে আমি কোনো ভিডিও ছাড়িনি। এর মধ্যে পুরো পৃথিবীতে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল এবং আমাদের দেশের মধ্যে ন্যাশনালি অনেক কিছু ঘটে গেছে। আপনারা সবাই জানেন যে ইউক্রেন রাশিয়া ওয়ার থেকে শুরু করে আপনার এদিকে ইসরায়েল এবং প্যালেস্টাইন বা হামাস কনফ্লিক্টের থেকে শুরু করে, প্লাস আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা কয়েকদিন আগে অবধি হয়েছিল, সেটা হলো যে ভারতের সঙ্গে আপনার কনফ্লিক্টেশন হয়েছে পাকিস্তানের, এবং একটা ওয়ার লাইক সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো। উই অলরেডি গন উইথ আমি এটা বলতে পারি যে আমরা পাকিস্তানের সাথে একটা সেমি ওয়ার অলরেডি ফেস করে নিয়েছি। সেমি ওয়ার আই এম সেইং দিস বিকজ অফ দি ফুল স্কেল ওয়ার তো হয়নি, তো সেই কারণে এটাকে উই হ্যাড আ সেমি ওয়ার উইথ পাকিস্তান, আই ক্যান সে দিস। এবং এর পরে বিভিন্ন রকম জিও পলিটিক্যাল আপনার হলো পার্সপেক্টিভ সেট করার চেষ্টা করা হচ্ছে, পাকিস্তানের থেকেও করা হচ্ছে এবং ভারতও করছে। তো এই খবর নিয়ে আজকের একটা আমি বিষয় এনেছি, এই সব বিষয় নিয়ে আজকে আমি একটা খবর এনেছি, তো ওইটাই আজকে দেখাবো। এবং এই যে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনটা গেল, এর উপরে আমার কি মত সেটা আমি আজকে দেবো। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটা সবথেকে ইম্পর্টেন্ট খবর, সেটা হলো হচ্ছে আমাদের ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর আপনার হলো জার্মানিতে গেছেন, এবং সেইখানে আপনার হলো যে ফরেন মিনিস্টারের সঙ্গে উনি দেখা করেছেন এবং ভারতের পক্ষ রেখেছেন। এবং সেই পক্ষে আপনার ভারতের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে যে আমরা বাইল্যাটারালি এই জিনিসটাকে ফেস করব। আপনারা সবাই জানেন বিগত কিছুদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়ে মধ্যস্থতা ভারত অফিসিয়ালি তো বলেছে আমরা এখনও অবধি কোনো থার্ড পার্টিকে ইন্ডিয়া পাকিস্তান বাইল্যাটারাল টকের মধ্যে ইনক্লুড করিনি। তো বিষয়টা কি চলুন দেখা যাক। দেখুন, এইটা হলো হচ্ছে ওই খবরটা যেখানে বলা হচ্ছে ইন্ডিয়া উইল নেভার গিভ ইনটু আ নিউক্লিয়ার ব্ল্যাকমেল উইল ডিল উইথ পাকিস্তান বাইল্যাটারালি এস জয়শঙ্কর ইন জার্মানি। তো এইটা হলো হচ্ছে খবরটা যেখানে বলা হচ্ছে এস জয়শঙ্কর জার্মানিতে গেছে এবং সেখানে ফরেন মিনিস্টারের সঙ্গে দেখা করেছে এবং বলেছে আমরা নিউক্লিয়ার ব্ল্যাকমেলের আন্ডারে কোনো সময় আসবো না, এবং ভারত সবসময় পাকিস্তানের সাথে বাইল্যাটারাল কথাবার্তাই বলেছে। তো এইটা ভারত অফিসিয়ালি বলছে, কিন্তু এটা কি পুরোটাই সত্যি বা আমার কি মত সেটা আমি বলবো। তো এইটা হলো যে পুরো খবরটা, আপনি চাইলে খবরটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক আপনাকে দিয়ে দেবো। তো এখান থেকে আপনি চাইলে পুরো খবরটা পড়ে নিতে পারেন। এটা হলো হচ্ছে দ্য হিন্দুর খবর, চাইলে পড়ে নিতে পারেন। আর এই জিনিসটা আপনার 23 তারিখে হয়েছে। আপনারা অবশ্যই জানবেন যে ভারত থেকে একটা ডেলিগেশন গেছে, বিভিন্ন দেশে ঘুরছে, তার মধ্যে থেকে বিভিন্ন পার্টির আছে, যেরকম আপনার হচ্ছে শশী থারুর কংগ্রেসের থেকে গেছেন হচ্ছে, তারপরে আপনার টিএমসি থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আপনার হলো হচ্ছে অভিষেক ব্যানার্জিকে পাঠানো হয়েছে, তাছাড়া আপনার বিজেপির থেকে গেছে, আম আদমি পার্টির থেকে গেছে। তো সব পার্টির থেকেই গেছে একটা ডেলিগেশন, বিভিন্ন জায়গায় আপনার বক্তৃতা রাখছে। এবং আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার ফরেন মিনিস্টারও জার্মানিতে গেছেন। তো কী কী বলেছে চলুন সেটাই দেখানো যাক। দেখুন, ফার্স্টে জার্মানি যখন কথাবার্তা হয়েছে সেখানে এই জয়শঙ্করকে ফার্স্টে বলেছে জিরো টলারেন্স টেররিজম, মানে আমরা টেররিজমের সাথে জিরো টলারেন্স নীতি নিয়েই চলেছি। কী বলছে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর আপনার হলো আপনার কী করেছে, এম্প্যাথাইজ করেছে হচ্ছে দ্যাট দ্য স্টেটেড দ্যাট দ্য ইন্ডিয়া হ্যাজ জিরো টলারেন্স ফর দি টেররিজম। ইন্ডিয়ার টেররিজমকে জিরো টলারেন্স নীতি ছিল, আছে এবং থাকবে। পরের পয়েন্টটা যেটা ইম্পর্টেন্ট এই আর্টিকেল থেকে পাওয়া গেছে সেটা হলো হচ্ছে নো নিউক্লিয়ার ব্ল্যাকমেল, মানে এখানে বলা হচ্ছে যে আমরা কোনো নিউক্লিয়ার থ্রেটের আন্ডারে আসবো না, এটা ডাইরেক্টলি বলেছে। ইন্ডিয়া উইল নেভার গিভ আপ ইনটু নিউক্লিয়ার ব্ল্যাকমেল, মানে কেউ যদি আমাদেরকে নিউক্লিয়ার ব্ল্যাকমেল করে তা আমরা সেই বিষয়ে পেছনে হাঁটবো না। তো এইটা বলেছে অফিসিয়ালি এস জয়শঙ্কর বলেছে। আচ্ছা, বাইল্যাটারাল এঙ্গেজমেন্ট উইথ পাকিস্তান, দেখুন একটা হয় ট্রাইল্যাটারাল বা আপনার হলো ত্রিপাক্ষ, আর একটা হলো বাইল্যাটারাল, যেটা আমরা পাকিস্তানের সাথে চিরকাল করে এসেছি। আপনার সিমলা চুক্তি যদি দেখে নেন, তারপরে হলো হচ্ছে 65-এর ওয়ার, 71-এর ওয়ার যখনই হয়েছে আমরা কিন্তু পাকিস্তানের সাথে বাইল্যাটারালি কথাবার্তা বলছি, কোনো থার্ড পার্টি আমরা অ্যালাউ এর মধ্যে সহ্য করি না। কিন্তু বিগত কিছুদিন ধরে আপনারা দেখছেন ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকবারই এই কথাগুলো বলছে যে বিকজ অফ মি আই স্টপ দিস ওয়ার। তো উনি এটা বলেছেন। আচ্ছা, তো এটার ক্ষেত্রেই উনি এস জয়শঙ্কর বলেছে যে কি ইন্ডিয়া উইল ডিল উইথ পাকিস্তান পিওরলি বাইল্যাটারালি, মানে আমরা পুরোটাই বাইল্যাটারাল বা দ্বিপক্ষ কথাবার্তা বলবো। তারপরে আপনার জার্মানের কন্ডেমিনেশন করেছে হচ্ছে টেররিজমের ওপর, যেটা বলেছে আপনার কি বলেছে সেটা বলেছে হচ্ছে জার্মান থেকে আপনার যে টেররিস্ট অ্যাটাক করেছে সেটার ওপরে কন্ডেম করা হয়েছে। তো কী হয়েছে, জার্মান ফরেন মিনিস্টার জোহান ওয়েটফুল উনি বলেছেন পাবলিকলি condemned that the terrorist attack on India
সাপোর্টেড ইন্ডিয়াস রাইট টু ডিফেন্ড ইটসেলফ এগেনস্ট টেররিজম। এখানে বলেছে হচ্ছে ইন্ডিয়ার রাইট আছে টেররিজমের এগেনস্টে নিজেকে রক্ষা করার। কিন্তু এবার বিষয়টা হলো হচ্ছে এইটার ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের নাম নিয়েছে কি নেয়নি সেটা আর্টিকেলে সম্পূর্ণভাবে বলা হয়নি, সম্ভবত পাকিস্তানের নাম নেয়নি। যদি নিয়ে থাকে আপনারা জানিয়ে রাখবেন। আমি যতদূর পড়েছি পাকিস্তানের নাম ডাইরেক্টলি আপনার জার্মান থেকে নেওয়া হয়নি, কিন্তু বলেছে যে ইন্ডিয়া হ্যাজ দ্য রাইট টু প্রোটেক্ট ইটসেলফ। আচ্ছা, পরে হলো হচ্ছে জার্মান সাপোর্ট ফর দ্য বাইল্যাটেরিয়াল সলিউশন। জার্মানি থেকে সাপোর্ট করা হয়েছে যে দুপক্ষের মধ্যে যেন কথাবার্তা হয় এবং এটা যেন একটা দুপক্ষীয়ভাবেই আপনার সলিউশন আসে। সেটা কে বলেছে? সেটা বলছে ওয়েটফুল। আপনার জোহান উইটফুল এই কথাটি বলেছেন। আপনার হলো জার্মান ফরেন মিনিস্টার। ঠিক আছে, তারপরে আপনার হলো হচ্ছে এলিভেশন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারতের সাথে বাড়াবে এই কথা বলেছে। তারপরে আরও এইসবই আছে যেগুলোর মধ্যে আমার মনে হয় এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট, সেটা হলো হচ্ছে 25 years অফ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। কী বলছে? বোথ ফরেন মিনিস্টার হাইলাইটেড দ্যাট দ্য 25 years অফ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জার্মানি। একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হবে ইন্ডিয়া এবং জার্মানির মধ্যে, যেটা হলো 25 yearsের জন্য। এটা একটা ভালো পয়েন্ট, বা আমি বলতে পারি গ্লোবাল যদি আপনি দেখেন গ্লোবাল আপনার পলিটিক্স, তার মধ্যে এটা একটা ভালো পয়েন্ট আপনার ইন্ডিয়ার জন্য। তারপরে আপনার জার্মানি অ্যাজ দ্য লার্জেস্ট ইউ ইকোনমিক পার্টনার। কী বলছে? জার্মানি হলো হচ্ছে লার্জেস্ট ইকোনমিক পার্টনার। ইউ মানে হলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সবথেকে বড় একটা লার্জেস্ট ইকোনমিক পার্টনার, এবং অ্যাজ আ আইডেন্টিফাই করেছে হচ্ছে জার্মানিকে ইন্ডিয়া। তো সেই হিসাবে আমাদের যাতে আরও ট্রেড বাড়ে এই কথাই এখানে বলছে। আচ্ছা, পুশ ফর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা কিছু ক্ষেত্রে ভালো হয়, কিছু ক্ষেত্রে খারাপ হয়। বিষয়টাকে আমি বলে দিচ্ছি আপনাকে। বোথ নেশনস আর কনফিডেন্ট টু মিটিং দ্য গোল অফ কনক্লুডিং আ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাই দ্য এন্ড অফ দিস ইয়ার which is expected to open many new businesses opportunities. ফ্রি ট্রেড মানে হলো যে কোনো আপনার ট্যারিফ লাগবে না, মানে ফ্রিলি ট্রেড করা যাবে। এটা এই ক্ষেত্রে একটা মুশকিল হয়ে যায় যে লোকাল বিজনেসে অনেক সময় মার খায়। ধরুন আপনি জার্মানি থেকে একটা উদাহরণ দিয়ে বলেছি, ধরুন আপনি জার্মানি থেকে একটা জিনিস আনছেন, ঠিক আছে? তো জিনিসটা যখন ভারতে আসে তো সেইটার উপর একটা ট্যারিফ লাগে, কিছু একটা পার্সেন্টেজ অফ ট্যারিফ লাগে। এবার সেম প্রোডাক্টটি যদি ভারতে থাকে না, ওই জিনিসটাই সাপোজ মানে যে কোনো কিছুই একটা হতে পারে, সেটা যদি ভারতে থাকে সেটার উপরে তো ট্যারিফ বসবে না। তখন কি হয় যে লোকাল বিজনেসেস সাপোজ ওই জিনিসটাকে বানাচ্ছে, কিন্তু সেম জিনিসেরই ভালো কোয়ালিটি যখন জার্মান থেকে আসে তার উপর যদি ট্যারিফ না লাগে, সেম প্রাইসে যদি বিক্রি হয়, তাহলে লোকাল বিজনেসেস অনেক সময় মার খাবে। লোকে কী বলবে? না, বাইরে থেকে এসে যখন ভালোই হবে, তাই জন্য বাইরের জিনিসটা আর মানে লোকাল জিনিস আর নেবো না, বাইরের জিনিস নেবো। তো এই জন্যই ট্যারিফ থাকে। এর ক্ষেত্রে আবার ট্যারিফ সরিয়ে দিলে কী হয় যে অন্য দেশের সাথে রিলেশন ভালো হয়। তো এটা একটা ভালো যেরকম, খারাপও যেরকম। এবার আশা করি কিছু ক্লজেস থাকবে যাতে এটা অসুবিধাটা না হয়। তো এই ছিল হচ্ছে ওভারঅল কথা। তো ভারত নিজের স্ট্যান্ড রাখার চেষ্টা করছে বিভিন্ন দেশের মধ্যে, যাতে আমরা এই যে আমাদের উপর যে টেররিস্ট অ্যাটাকটা হয়েছে আমরা নিজের স্ট্যান্ড রাখতে পারি এবং পাকিস্তানকে একটা টেররিস্ট স্টেট হিসাবে আমরা আপনার হলো হচ্ছে প্রুভ করতে পারি। তো এই জিনিসটাই চলছে। এবার এই ক্ষেত্রে ভারত কি সাকসেসফুল হচ্ছে সেটা হলো বিষয়। দেখুন, আমি যদি এখন প্র্যাকটিক্যালি কথা বলি, যখন এই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কনফ্লিক্টটা চলছিল, তখন কিন্তু ইন্ডিয়ার পাশে একমাত্র আপনার হলো হচ্ছে ইসরায়েল আর ফ্রান্স দাঁড়িয়েছিল, আর পুরো দেশ বাকি কোনো দেশ কিন্তু অফিসিয়ালি ভারতের সঙ্গে দাঁড়ায়নি। আর এই দুটো দেশও কিন্তু অফিসিয়ালি ভারতের সঙ্গে দাঁড়ায়নি, মানে অফিসিয়ালি কোনোদিনই বলেনি যে গো উই আর উইথ ইউ, এই কথাটা কিন্তু বলেনি। ফ্রান্সও বলেনি, এবং কি আমরা তো এটাও জানেন যে ফ্রান্স আপনাদেরকে রাফেল বিমানের আপনার সোর্স কোস্টটাও দেয়নি। তো এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক ডিসঅ্যাডভান্টেজ ছিল ভারতের ক্ষেত্রে। তা সত্ত্বেও ভারতীয় আর্মি বা ইন্ডিয়ান আর্মি খুব ভালো স্ট্র্যাটেজিক্যালি অ্যাটাক করেছিল পাকিস্তানের বিভিন্ন টেররিস্ট ক্যাম্পকে গুড়িয়ে দিয়েছিল। কিন্তু জিওপলিটিক্যালি ভারত কিন্তু ওই সাপোর্টটা পায়নি যেটা পাকিস্তান পেয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে আপনার চায়না প্লাস টার্কি এরা কিন্তু ডাইরেক্টলি এসেছিল। টার্কি নিজের আপনার হলো কামিকাজি ড্রোন পাকিস্তানকে দিয়েছিল, যাতে পাকিস্তান আপনার হলো হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি পাওয়ারফুল হতে পারে। এবং চায়নাও বলেছিল যে যদি পাকিস্তানের ওপরে কোনো আক্রমণ হয় বা সেরকম ধরনের পজিশনে পৌঁছায়, উই উইল বি উইথ পাকিস্তান। এই কথাটা কিন্তু চায়না অফিসিয়ালি এটাকে বলেছিল। এবং আপনার এইদিকে হলো হচ্ছে টার্কিও পাকিস্তানকে বিভিন্ন সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করছিল। ভারতের সঙ্গে কিন্তু সেরকম করে কেউ ছিল না।
তারপরে ডোনাল্ড ট্রাম্প এসে গেল। সব থেকে বাজে বিষয়টা হলো, দেখুন ভারত সরকার থেকে এটা বলা হয়েছে যে আমাদের কিন্তু বাইল্যাটারালি টক চলছে পাকিস্তানের সাথে, কোনো থার্ড পার্টি অ্যালাউন্স আমরা সহ্য করিনি। কিন্তু এখনও একটা প্রশ্ন রয়ে গেছে যেটা সরকার কিন্তু ক্ল্যারিফিকেশন দেয়নি বা সরকার সেই বিষয়ে কিছু বলেনি। সিজ ফায়ার হওয়ার 2 ঘন্টা আগে, 2 আওয়ার্স আগে কি করে আপনার হলে ডোনাল্ড ট্রাম্প আসলো এবং টুইট করে বলে দিল যে এবার ভারত আর পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার হতে চলেছে এবং আমি ট্রেডের মাধ্যমে এই সিজ ফায়ারটা করিয়েছি। তো এই ক্ল্যারিফিকেশনটা কিন্তু এখনও পুরো মানে কঠোর শব্দ কিন্তু বলা হয়নি। আমি আশা করবো ইন ফিউচার নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার এই বিষয়ে কিছু না কিছু বলবেন, কারণ দেখুন ডোনাল্ড ট্রাম্প কোনো আলতু ফালতু লোক নয়, উনি হলেন পৃথিবীর সব থেকে পাওয়ারফুল দেশে পাওয়ারফুল নেতা। তো উনি যখন কিছু বলছেন এটা আমরা এক্সপেক্ট করতেই পারি যে অ্যাটলিস্ট ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হি উইল কাম ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অ্যান্ড হি উইল সে সামথিং অন দিস ম্যাটার। তো এই জিনিসটা আমার মনে হয় বলা উচিত। তাছাড়া ভারত নিজের পক্ষ আপনার বিভিন্ন দেশের মধ্যে রাখছে, ভারতের ডেলিগেশন গেছে, খুব সুন্দর কাজ হয়েছে, ওরা বিভিন্ন দেশে নিজেদের বক্তব্যটা রাখছে। তো ইন ফিউচার যখনই কোনো এই বিষয়ে খবর আসবে আমি অবশ্যই এনে দেবো। আমার যেটা আমি একদম যে কনক্লুশনে বলি, তা আমি বলবো যে ইন্ডিয়ান আর্মি খুব অসাধারণ কাজ করেছে। বিগত 20 থেকে 30 বছরে আমি এত সুন্দর স্ট্র্যাটেজিক্যাল অ্যাট্যাক আমি তো দেখিনি, বা আমার জানা নেই, যদি জানা থাকে অবশ্যই জানাবেন। ইন্ডিয়ান আর্মি অসাধারণ কাজ করেছে, বাট আমার মনে হয় জিও পলিটিক্যালি সেই সাপোর্টটা আমাদের সরকার ইন্ডিয়ান আর্মিকে দেওয়াতে পারেনি। এটা আমার পার্সোনাল মত। সিজ ফায়ার ভালো কোনো ব্যাপার না, সিজ ফায়ার হওয়াটা দরকার। যুদ্ধ কখনো ভালো হয় না, এটা আমি মনে করি, যেটা আমি চিরকাল বলে এসেছি, এখনও বলছি, যুদ্ধ কোনো জিনিসের ভালো হতে পারে না। বাট দ্য থিং ইজ সেই যুদ্ধ বিরতিটা আমাদের শর্তে হওয়া উচিত ছিল, এইটা আমার পার্সোনাল মনে হয়। ভারত সরকার বলছে এটা আমাদের শর্তে হয়েছে, বাট এখন অনেক প্রশ্ন আছে যেগুলো উত্তর পাওয়া যাচ্ছে না। আরও প্রশ্ন আছে যেরকম চারখানা টেরিস্ট কেমন করে আসলো, তারা কোথায় চলে গেল, এখনও ধরা কেন পড়লো না। তো এই সমস্ত বিষয় ইন ফিউচার যখনই কোনো আপডেট পাবো আমি অবশ্যই দিয়ে দেবো। ভারতের পক্ষে যে ডেলিগেশন গেছে তারা যখনই কোনো কিছু আপডেট দেবে, তাদের বিষয়ে আসবে, আমি অবশ্যই দিয়ে দেবো। তো যা হবে আপনারা আপডেট পেতে থাকবেন। ইন ফিউচার যখনই কোনো খবর পাবো আপনারা দিতে থাকবো। দিস ইজ গৌরব চক্রবর্তী। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং হ্যাঁ, আমি প্রত্যেকদিন ভিডিও এখন আনার চেষ্টা করবো। অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।